নমস্কার শ্রোতা বন্ধু, অগোছালো একঘেয়ে মনের শান্তি টনিক শব্দকথার দ্বিতীয় গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি লেখক অর্পণ ভট্টাচার্যের কলমে বিমলের ভিটে। ট্রেন চলতে শুরু করেছে অনেকক্ষণ হলো। জিনিসপত্র পাশে রেখে বসে আছি। পথ যেন শেষই হতে চাইছে না। যতক্ষণ দিনের আলো ছিল তাও বাইরে তাকিয়ে গাছপালা, দু একটা বাড়িঘর, বিঘে বিঘে ধান জমি নজরে পড়ছিল। সময়টাও ভালোই কেটে যাচ্ছিল। এখন জানালার বাইরে শুধুই জমাট অন্ধকারের কালো চাদর সমস্তটাকে ঢেকে দিয়েছে। ট্রেনের মধ্যেকার কিছু হলদে আলো ঝিমঝিম করে জ্বলছে। কয়েকটা আলো তারই মধ্যে আবার খারাপ। ট্রেনের মধ্যের এই কামরায় সমস্তটা মিলিয়ে একটা আধো আলো আধো অন্ধকারের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্টেশনগুলোর নাম দেখছি খুবই সতর্ক হয়ে। আর কয়েকটা স্টেশন পরেই আমাকে নামতে হবে। কামরার বাকি লোকগুলো এখন থেকেই কেমন ঝিমোচ্ছে। কারোর সঙ্গে একটু আলাপ জমানোরও উপায় হচ্ছে না। ট্রেন যাত্রা নিঃসঙ্গ হলে কেমন যেন বিশ্রী লাগে। দিনের আলো যতটা সময় ছিল তখন এতটা মনে হচ্ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে একটা একটা স্টেশন যেন 100-200 কিলোমিটারের দূরে দূরে। স্টেশনে নামলাম। কি মশা রে বাবা! কি ভুল যে করলাম মশা মারার ওষুধ আর লোশনটা না নিয়ে এসে। নিয়ে এলেই ভালো হতো। এক গাদা মালপত্র আর অফিসের কাগজপত্র, বাক্স প্যাটরা সব নিতে নিতেই ভুল হয়ে গেছে, কখন খেয়ালই করিনি। ধুর, এই এঁদো জায়গা, মরণ ডেঙ্গু না হয়ে যায় এবার। এরকম অজপাড়া গাঁর কোথায় দোকান কোথায় বাজার কে জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে ছোট ফোনটা বের করে দেখলাম রাত 9টা বাজে। একটা জলের কল থেকে মুখে চোখে একটু জলের ঝাপটা দিয়ে কিছুক্ষণ বিরতি নিয়ে আবার হাঁটার জন্য প্রস্তুত হলাম। ব্যাগ থেকে টর্চ লাইটটা বের করে জ্বালালাম। ট্রেন থেকে নেমে হাঁটছি বেশ কিছুটা পথ, তাও আন্দাজ ওই মিনিট 10 মতন হবে। জায়গাটা বেশ সুন্দর। এখানে হালকা গ্যাস পোস্টের আলো আছে, তবে চাঁদনি রাতের মায়াবী রূপলি আলোর কাছে সেটা খুবই স্লান হয়ে গেছে। মনে মনে ভাবলাম, সত্যি বন্ধু, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। না, রাতটা বেশ ভালোই হয়েছে। এরপরেই স্টেশন শেষ। একটু বিস্কুট জল খেয়ে নিই, অনেকক্ষণ থেকে খিদে পেয়েছে। আগে পেট পুজোটা তো সেরে নেওয়া যাক, তারপর আবার এগোবো। যাত্রীদের বসার জন্য যে সকল জায়গা থাকে সেখানে বসে বিস্কুট আর জল সদগতি করলাম। উঠতে যাব, হঠাৎ দেখি এক অদ্ভুত দর্শন রোগাটে এক লোক আমার পাশের বেঞ্চে বসে আছে। চোখগুলো প্রায় দেখাই যায় না। ভালো করে দেখে বুঝতে পারলাম এ শালা আমার দিকেই যেন অনেক প্রশ্ন নিয়ে তাকিয়ে। মনে হচ্ছে আমি চোর আর ও পুলিশ, এক্ষুনি জেরা শুরু করবে। আমি আতঙ্কিত হয়ে পড়েছি। এ আবার কে রে? কোনো লুটেরা নয় তো? শক্ত করে জড়িয়ে ধরলাম আমার জিনিসপত্র আর এক হাতে টর্চ লাইটটা। ওর চোখে আলো ফেলতেই সঙ্গে সঙ্গে লোকটি চমকে উঠে মুখ আড়াল করল। প্রশ্ন করলাম, কে কে আপনি? কাকে খুঁজছেন? উত্তর এলো, এই আলোটা মুখে ফেলছেন, একটু নিচে করলে ভালো হয় ভাই। আমি বললাম, ও হ্যাঁ ঠিক, এই নামালাম, আসলে আমি বুঝতে পারিনি। লোকটি কোনো পাত্তা না দিয়েই বলে চলল, আমি গদাই, গদাই। আমি চোর না, আমি হলাম মাতাল। এই এলাকার সবাই আমায় গদাই মাতাল বলে চেনে আর কি। কি ঝামেলা রে বাবা, শেষে মাতালের পাল্লায় পড়লাম। দূর, আমি উঠে পড়ি। বাক্স প্যাঁটরা নিয়ে উঠতে যাব, তখনই লোকটি বলে উঠল, শোনেন না ভাই, তোমার কাছে জল হবে? জল জল। আমার শালা মালটা পড়ে আছে, কিন্তু জল খেয়ে শেষ করে ফেলেছি। আমি বললাম,
না, আমার কাছে জল নেই। আরে ভাই, একটু দেখো না, ভালো করে দেখো। কি জ্বালা! বললাম তো নেই জল, আমি খেয়ে নিয়েছি একটু আগেই। একটু বাদে উঠতে যাব, আবার বলে উঠল, আরে বাবু, যাবেন কোথায়? আমি বললাম, রাখাল গ্রাম। আরে আপনি পাগল নাকি কাকা? আমার মাথা এবার সত্যি গরম হয়ে গেছে। ওর সাহস হয় কি করে আমায় পাগল বলে? আমি প্রতিবাদ করতে যাব, ও নিজের মনে বলে চলল, রাখাল গ্রাম যাবার শেষ গাড়ি তো অনেকক্ষণ আগেই চলে গেছে, আবার সে সকালে পাবে ভাই। তার চেয়ে ভালো হবে রাত এখানে কাটিয়ে দিন, আমরা তুই ভাই মালকে গল্প করে একারে কাটিয়ে দেবো, বুঝলে তো? এ কথা শুনে আমার বেশ চিন্তাই হলো। তাহলে হবে কি? আমার যে একগাদা কাজ পড়ে, আমার সকালে যেতেই হবে। রাস্তা চিনি না, কি করে কি হবে কিছু বুঝতে পারছি না। সব কীরকম তালগোল পাকিয়ে যাচ্ছে যেন আমার মধ্যে। মাতাল তখনও একইভাবে বকে চলেছে, তুমি আমাকে জল দেবে আর আমি তোমাকে দেবো মাল। একেবারে রাজ্যটক। তারপর লোকটার কি সদ্বুদ্ধি হলো জানি না, নিজের মনেই গান গাইতে টলতে টলতে উঠে চলে গেল। তবে গানের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারিনি আমি যেন দম ছেড়ে বাঁচলাম। লোকটা মাতালি নয়, পাগলও বটে। একবার তুমি, একবার আপনি, একবার বাবু। কি যে বলে ও! নিজের মনেই হেসে উঠলাম। স্টেশনে এখন আমি একদম একা, আর কেউ নেই। অচেনা অজানা জায়গা, কখন কি বিপদে পড়তে হবে অজানা আতঙ্কে ভয় লাগছে এবার। অগত্যা 7-5 ভেবে কিছু উপায় খুঁজে পেলাম না হাঁটা ছাড়া। চাঁদের আলোকে সঙ্গিনী করে হাঁটা শুরু করলাম। সত্যি বড় অদ্ভুত জায়গা, মানুষজন নেই, কেমন ফাঁকা সব কিছু। নিজের অজান্তেই নিজের উপর প্রচণ্ড রকমের রাগ হলো। কেন যে লেট করলাম, মরণ ট্রেনটাও বিট্রে করলো আমার সাথে। এত রাতে একা একা কোথায় যাব বুঝতে পারছি না, কিছুই চিনি না এইসব এলাকার। তাও যদি দিনের আলো থাকতো না হয় একটা ব্যাপার ছিল। এখানে কি সবাই পাগল নাকি? কটাই বা বাজে, সব হাওয়া হয়ে গেছে। কি মুশকিল! টর্চের আলোতে তো 2-3 হাতের বেশি দেখা যাচ্ছে না। এইভাবে কি করে যাই? অতঃপর 7-5 ভেবে যা হোক দেখা যাবে বলে আবার চলতে শুরু করলাম। হঠাৎ একটা বিকট গন্ধে গা গুলোতে লাগলো। দাঁড়িয়ে পড়ে ভাবছি, স্টেশনে কি ফিরে যাব? মাঝরাতটা বরং ওই মাতালটার কথা মতো ওখানেই থেকে যাই, সকালবেলাতেই না হয় রওনা দেব। ফিরতে যাব, হঠাৎ শুনতে পেলাম এক ফিস ফিস গলায় কে যেন বলছে, আপনি কি মুখার্জি বাবু? এই কে রে? ঘুরে দেখি এক গাট্টা গুট্টো মার্কা চেহারার এক লোক হাতের হ্যারিকেনটা তুলে ধরেছে মুখের কাছে। তাই ওর গায়ের রং আর মুখ স্পষ্ট দেখতে পেলাম না। আমি টর্চটা ওর মুখে ফেললাম। কে আপনি? আহা, আপনি চড়ছেন কেন? আমি গোপাল। আপনি মুখার্জি বাবু তো? কলকাতা থেকে আসা হচ্ছে। হ্যাঁ, তবে আপনাকে মানে কে কে আপনি? কি করে? আহা, ঘাবড়াবেন না, আমি গোপাল। কর্তা আমাকে খবর করেছিল আপনাকে যাতে আমি নিয়ে যাই, বুঝলেন কি না? ও তাই, বলুন। তবে আপনার আসতে কোনো অসুবিধে হয়নি তো বাবু? দিন আমায় ওগুলো দিন। আরে না, আমার রিক্সা এই পাশেই রাখা আছে, চলুন আপনাকে নামিয়ে দিই। হ্যাঁ, চলুন। তবে বাবু একটু কষ্ট করে আপনাকে বুঝতে হবে বাবু, রাস্তার যে অবস্থা, কোথায় গর্ত কোথায় খোঁড়া বুঝাই দেয়। নিন, উঠে পড়ুন বাবু, এইখানে আমারই রিক্সা। আমরা রাস্তায় উঠে পড়লাম। ও বলে চলল, এদিকে কি এর আগে আসা হয়নি বুঝি বাবু? বললাম না।
আসলে কি বলুন তো, মাঝে দুদিন বৃষ্টির জন্য মাঠ ঘাট সব জলে জল, তাই একটা অন্য রাস্তা দিয়ে আসতে হলো আপনাকে, মানে এই আমাকে, আর সেই জন্য আপনাকে এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হলো। মানে বুঝতে পেরেছেন তো ব্যাপারটা, সবই রাস্তা। আমি বললাম, না না, ও কোনো ব্যাপার নয়। লোকটি বলল, একটা কথা বলবো বাবু, দয়া করে কর্তাকে এই দেরির ব্যাপারে বলবেন না, তাহলে আমার পিঠে চামড়া তুলে নেবে আর একদিনের মাইনের টাকা কেটে নেবে, বুঝেছেন তো বাবু? না না ভাই, কখনো বলবো না। তুমি যা উপকার করলে ভাই, না হলে যে আজ রাতটা কি করে কাটাতাম আমি নিজেই জানি না। তারপর আবার সেই ভাঙাচোরা রাস্তা, যাচ্ছি তো যাচ্ছি। অনেকক্ষণ হলো, আমাদের আর কোনো কথাই নেই। আমার খুব বোরিং লাগছিল, তাই কিছু বলবো বলে গলা খাঁকরানি দিলাম একটু। চালক বলল, কিছু বলছেন বাবু? সম্মতি পেয়ে বললাম, আচ্ছা ভাই, তুমি অন্ধকার রাস্তায় কি করে চালাচ্ছ? উত্তরে হেসে উঠে বলল, কি যে বলেন বাবু, আমি কি আর আজ থেকে রিক্সা চালাচ্ছি? আমি সেই আমার 15 বছর বয়স থেকে রিক্সা চালাচ্ছি, বুঝলেন? বাবা, অনেকদিন হলো তাহলে? ও বলল, তা বটে, নয় নয় করে ওই 22 বছর হবে। বিশাল ব্যাপার তো। বলতে হেসে উঠে সে। তো গোপাল ভাই, আর কত পথ বাকি? তা বাবু, ওই এখনো 30 মিনিট মতো হব। বলে বলল, একটা কথা বলি বাবু, যদি অনুমতি দেন। বলো না, এত ভাবছো কেন? বলল, আমাদের এদিকের অবস্থা দেখছেনই তো বাবু, অবস্থা খুবই খারাপ। রাস্তাঘাট, আলো, জল, চিকিৎসা কিছু অবস্থাই ভালো না। আপনারা তো শহরের বাবু, এদিকে তো বিশেষ শহরের মানুষ খুব একটা আসে না, তা বলাও হয় না। সাহস করে আপনাকে যা বললাম। কিন্তু তোমার বক্তব্য ঠিক বুঝতে পারলাম না হে। আসলে বাবু, আমাদের এই গ্রামে প্রচুর লোক সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে অসুস্থ হয়ে পড়ে। রাস্তায় ভালো আলো না থাকায় অনেকে মানে সাপের কামড় খেয়ে মারা যায়। বর্ষাকালে রাস্তাই বোঝা দায় হয়ে ওঠে, বুঝতে পেরেছেন বাবু? তাই যদি একটু অফিসে কথা বলি, একটু কিছু সুরাহা করতে পারেন আপনারা। আমি কিঞ্চিত ইতস্তত করে বললাম, দেখবো ভাই, চেষ্টা করে। ফোনের ঘড়িতে দেখলাম রাত 11টা বাজে। হঠাৎ কানে এলো এক করুণ স্বরে গানের আওয়াজ। তবে সেই গান কেউ একা নয়, বরং অনেকে মিলে গাইছে। ঘটনাটা জানতে চাইলে বলল, আরে বাবু, ওরা এই গ্রামে সব ফকির মানুষ, দূরে দূরে গান গেয়ে ভিক্ষা করে, আর এই সপ্তাহে ছুটির দিনে দেশি মদ আর মহুয়া খেয়ে রাত অবধি গান গেয়ে আড্ডা দিয়ে মাঝরাতে নিজেদের মতো ঘুমিয়ে পড়ে। ওই যে মাচাটা দেখতে পাচ্ছেন, ওই মাচাটা ওটা ওদেরই বানানো। এক নাগাড়ে সেই ধীমে তালে গানের সুর কানে ভেসে আসছে। ভালো করে শুনলাম, গানটা খুব চেনা, তবে সুর তো এমন নয়। এক একজন এক এক রকম ভাবে গাইছে। একটাই লাইন গেয়েই চলেছে, গেয়েই চলেছে। গোপাল ভাইয়ের কথায় সম্বিত ফিরল। বাবু, বাবু, এই কর্তার বাড়ি এসে বললাম, সাবধানে টর্চ জ্বালিয়ে চলে যান, আমি এবার এগোই। হ্যাঁ, আমি, আচ্ছা বলে মালপত্র নামিয়ে টাকা দিতে যাব। দেখি গোপাল ততক্ষণে
রিক্সা ঘুরিয়ে পালাচ্ছে। চেঁচালাম, আরে ভাই, তোমার টাকাটা, ভাই তোমার টাকাটা। ও আপনি এখন রেখে দিন বাবু, সকালে স্টেশনের পথে নিয়ে নিও বাবু। হ্যাঁ, সত্যি আজও কত ভালো মানুষ আছে সমাজে। এত রাতে বেচারি শুধুমাত্র আমার জন্য এত খারাপ রাস্তা অতিক্রম করে আমায় নামিয়ে দিয়ে গেল। কোনো টাকা বা বকশিসও নিল না। যাগে আর কি, যতটা তাড়াতাড়ি পারা যায় সমস্ত কাগজপত্র কাজ শেষ করে ফিরতে হবে। মালিক কেন যে এরকম একটা জায়গায় পাঠালো কে জানি। কি যে আছে এখানে। এক নাগাড়ে ঝিঝির ডাক আরো তীব্রভাবে কানে আসছে। মাটির রাস্তা পার করে বিমলবাবুর বাড়ি বেত আর ছড়ি দিয়ে বাঁধানো গেটের সামনে এসে দাঁড়ালাম। কি মস্ত বড় বাড়ি! অন্ধকারে মনে হচ্ছে একটা ছোটখাটো প্রাসাদ দাঁড়িয়ে আছে। আরো খানিকটা এগিয়ে গিয়ে দরজায় টোকা দিয়ে একটু জোরেই বললাম, বিমলবাবু, ও বিমলবাবু, বাড়ি আছেন? দয়া করে দরজা খুলুন। অনেক ডাকাডাকির পর সাড়া মিলল। বেশ কড়া হয়েই বলল, কে কে এত রাতে, কাকে চাই? আমি মুখার্জি, কলকাতা থেকে। আরে মুখার্জি, এসো ভাই এসো। কি মুশকিল, আমি অপেক্ষা করতে করতে ভাবলাম আজ হয়তো আর কেউ আসবে না, এত রাত হয়েছে, হয়তো সকালে আসবে। ততক্ষণে আমি সদর দরজা পার করে বাড়ির উঠানের মাঝখানে। এবার নাকে হঠাৎ এক পচা গন্ধ এসে লাগলো। আমি কিছু বলতে যাব ততক্ষণে বিমলবাবু আমার আপ্যায়নের তোড়জোড় শুরু করে দিয়েছে। কিছু মনে করো না মুখার্জি, আসলে বাড়িতে ইদানিং ইঁদুরের উপদ্রব বড় বেড়েছে। বিষ দিয়েছি, আশেপাশে কোথাও মরেছে, হয়তো খুঁজে পাচ্ছি না। কি গন্ধ দেখো না, টেকাই দেয়। উফ, এখন ভাবছি বিষ না দিলেই বোধহয় ভালো হতো। ওনার কথায় হেসে উঠলাম। বলল, আরে ভাই চলো ভেতরে যাওয়া যাক। হুম, চলুন। আরে জানো, এইটা ওটা খাওয়া থেকে শুরু করে জিনিসপত্র কাগজ সব কেটে দিচ্ছে। এদেরকে তো জলমুড়ি খাইয়ে পুষতে পারবো না, কি বলো? উনি ডাক দিয়েছেন, গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গো? দেখো কলকাতা থেকে খবর নিয়ে মুখার্জি এসেছে, ওর জন্য কিছু খাবার ব্যবস্থা করো। কিছুক্ষণ পর ভিতরের কোনো একটা ঘর থেকে উত্তর মেলে, এত রাতে খাওয়ার তো কিছু নেই গো। এই রে, তোমায় যে বলে রাখলাম তখন, মাথা কোথায় থাকে শুনি? আমি বললাম, আরে আরে এত ব্যস্ত হবেন না, এত রাতে এসে পড়ে আপনাদের বড় মুশকিলে ফেললাম তাই না, ক্ষমা করবেন আমায়। আমার কথা শেষ না হতেই বলে উঠল, আরে ভাই, তুমি হলে আমার অতিথি, আর তুমি কথা বললে কি করে হয়? কুটুম আর অতিথি আমাদের গ্রামের মানুষরা তাদের সেবা করেই থাকে, বুঝলে কি না? সে সত্যি কথা। আমি আমার মায়ের মুখে এরকম অনেক ঘটনা শুনেছি। অতিথি আপ্যায়ন তো গ্রামের লোকের থেকে শেখা উচিত। এই দাঁড়াও, আমি দেখেছি, কিন্তু ভাই। আরে আপনি উত্তেজিত হবেন না, এটা কোনো ব্যাপার না। আর আমি স্টেশনে কিছু শুকনো খাবার খেয়েছি। আমার কি যে খারাপ লাগছে তোমায় কি বলবো। আমি সকাল হলে তোমায় আমাদের ক্ষেতের একদম 1 নম্বর আনাজ আর মাছ মুরগি খাওয়াবো। অসংখ্য ধন্যবাদ। এখন ওইসব অতিথেয়তা বাদ দিন, আমরা তাহলে একটু কাজের আলোচনা সেরে নিই। উফ, আলোচনা সকালে হবে। তুমি এত রাতে এত দূর থেকে কষ্ট করে এসেছো, আজ রাতটা একটু জিরিয়ে নিয়ে সকালে চা সহযোগে সব শুনবো, কেমন? তারপর বিশাল মাটির দালান পার করে উপস্থিত হলাম একটা তালা মারা পুরনো ঘরের সামনে। বিমলবাবু গিন্নির থেকে দরজার চাবি চাইতে গেলেন। আমায় বললেন, একটু দাঁড়াও ভাই, আমি এই গেলাম আর এলাম। রাতের অন্ধকারে সবকিছুই কিরকম অন্যরকম আর ভৌতিক কিছু মনে হচ্ছে। গাটা কিরকম ছমছম করে উঠল। আনমনে এদিক ওদিক তাকাচ্ছি, হঠাৎ পেছন থেকে এক মহিলা কণ্ঠ, দাদা একটু দেখি। কে আপনি? বিমলবাবু? দাদা, আমি ওনার বউ। অন্ধকারে আসতে গিয়ে এইমাত্র পায়ে চোট পেয়ে বসে পড়েছি।
এই বলে মাথার ঘোমটাটা আরও একটু নামিয়ে নিল ভদ্রমহিলা। আমি বলে উঠলাম, এই রে, আমার জন্য এত ব্যস্ত হবেন না আপনারা, চলুন একবার ওনার সাথে দেখা করে আসি। না না, আপনি একটু বিশ্রাম করুন, আমি ওনাকে পাঠাচ্ছি একটু পরে। অতিথিকে খাটানো আমার স্বামী একদম পছন্দ করেন না। আমি যাই, আপনার জন্য একটু জলমুড়ির ব্যবস্থা করি। আমি কিছু বলার আগেই ভদ্রমহিলা বিদে নিলেন। আবার বাইরে থেকে বললেন, ঘরের কোণে পিদিম রাখা আছে, একটু জেলে নিও দাদা। ঘর অন্ধকার, চাঁদের আলোয় যতটা সম্ভব ওই ততটুকু আর কি। পিদিম জ্বালতে যাব, দেখি উজ্জ্বল দুখানা চোখ সোজা আমার চোখের দিকে তাকিয়ে। আলো ফেলতে ভ্রম কাটল। একটা মেনি বেড়াল জানালা দিয়ে একটা পুরনো কাঠের দেরাজের ওপর উঠে বসছিল। পিদিম জ্বালানো হলে ঘরটা আলোতে ভরে উঠল। দেখি তেল খুব কম, কোনোভাবে রাতটাই কাটবে। শিশির তেল পাশ দিয়ে পড়ে কালো তেল চিটে পড়ে গেছে। খাটিয়ায় একটু সবে শুয়েছি, আবার সেই বিকট পচা গন্ধ। এবার সত্যি নিজের কাজ, শরীরের ক্লান্তি, গরম ওয়েদার, হাওয়া নেই, স্যাঁতস্যাঁতে পরিবেশ, লোকজন নেই বললেই চলে, এরকম অদ্ভুত জায়গা, সব কিছু মিলিয়ে মাথাটা একেবারে গরম হয়ে গেল। ভাবতে ভাবতে হঠাৎ দেখি ক্যারক্যারে একটা শব্দ দরজা খোলার, আর তারপরেই বিমল বাবুর গলা। আরে ভাই, একা একা বসে আছো, দেরি হয়ে গেল। বিমল বাবুর গলা পেয়ে নিজেকে অজানা আতঙ্ক থেকে আশ্বস্ত করলাম। বললাম, ওহো, কোনো ব্যাপার নয়, আমার অভ্যাস আছে। আপনার পা এখন কেমন আছে? লেগেছে শুনলাম। একদম চিন্তা করো না, আমার সেই 40 বছর বয়স থেকে এই পায়ের ব্যারাম। বয়স হয়েছে, একটু লাগলে আর চলতে পারি না। একটা ভালো ডাক্তার দেখিয়ে নিন না, ফেলে রেখে কি লাভ। বলতে বলতে ওনার গিন্নি এসে হাজির। মুখের কাছে জলমুড়ির বাটি ধরে বললেন, এই রাতে আর কিছুই দিতে পারলাম না দাদা। বিমলবাবু বললেন, কে নাও, আজ রাতটা একটু গল্প করি বরং। কথা বলা, আড্ডা সব তো আর হয় না। তারপর শহরের মানুষ তোমরা, অনেক কিছু শেখা যায়, জানা যায় তোমাদের কাছ থেকে। তাহলে আড্ডা দিতে অসুবিধা নেই তো? আমি বললাম, আমি নিজেই ভাবছিলাম কি করব সারা রাত। এটা একটা দারুণ প্রস্তাব। মনে মনে ভাবলাম, মা যা বলতো ঠিকই বলতো, এনারা কত উদার, কত ভালো মনের মানুষ। গিন্নি, তুমি এবার গিয়ে শুয়ে পড়ো, আমি আজ এ ঘরেই আছি। তখন আমি বললাম, বৌদি, আপনি আমায় দাদা বলবেন না, আমি আপনা থেকে অনেক ছোট বয়সে, তুই করেই বলবেন। অল্প ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে চলে যাবে। ঠিক সেই সময় বৌদির মুখটা চোখে পড়ল। ঘোমটাটা হালকা উঠে গেছিল, অল্প আলোয় চোখ পড়তেই বুকটা কিরকম ছ্যাঁত করে উঠল। মুখটা কিরকম ফ্যাকাশে সাদা, চোখ দুটো স্থির, ঠিক যেন পাথরের মতো। আমি ভাবতে লাগলাম, এরকম কি করে হতে পারে। বিমলবাবু বলে উঠলেন, কি ভাই, খাবার তো নেতিয়ে যায়। মুড়ি হাতে আঁচলা করে তুলতে যেতেই মুড়ির মধ্যে কি যেন অন্যরকম হাতে ঠেকল। খুব ভুল না করলে তা কোনো প্রাণীর হাড়। ভালো করে চোখের কাছে নিয়ে এসে দেখতে গিয়ে দেখলাম, না, সবই একদম স্বাভাবিক। গৃহকর্তা বলে চললেন নানান কথা, গ্রামের গল্প, ওনাদের 5 পুরুষের জমিদারি। ঘরের পরিবেশটা বেশ গরম হয়ে উঠেছে। আচ্ছা, একটু বাইরে গিয়ে বসলে ভালো হতো না? এত রাত, প্রায় 2 প্রহর হয়ে গেছে। এত রাতে বাইরের পরিবেশ মোটেও ভালো নয়। কেন? এই সময় তেনাদের উপদ্রব। আমি আবার হেসে উঠে বললাম, ওসব আবার হয় নাকি? আমি তো বিশ্বাস করি না। ছোটবেলা থেকে ভূত দেখার জন্য কত কি না করেছি। থাক সেসব কথা। উনি কথা কেড়ে নিয়ে, এই কি সব জাতা বকছো? রাতের বেলা ওনাদের নাম নিতে নেই। তোমরা শহুরের মানুষ, গ্রামগঞ্জের ব্যাপারে কি বোঝো? হঠাৎই লোকটা যেন বেজায় চটে গেলেন। না, মানে আমি সেইভাবে কিছু। থামো, পেছনের জানলাটা একটু খুলে দাও, গরম লাগছে বুঝতে পারছি।
জানালা খুলতেই আবার এক উটকো অদ্ভুত আষ্টে গন্ধ এসে ঘরটা ভরে উঠল। প্রশ্ন করলাম, আচ্ছা ওদিকটা কি চাষের জমি নাকি? না, ওটা পানা পুকুর আর তারপর কবরস্থান। কি ভয় লাগছে নাকি? কই না তো। এবারের হাসি উনি হাসল, বলল, হাত পাকা খাটের তলায় রাখা আছে, বের করতে পারো। বেশ গরম লাগছিল, তাই নিচু হয়ে বের করতে যাব, চোখে পড়ল হিম শীতল দৃশ্য। দেখি একটা মানুষের কঙ্কাল খাটের তলায় শুয়ে আছে, আর তার পাশে রাখা বেশ কিছু জিনিসপত্র আর একটা ধুলো পড়া হাত পাখা। বিমল বাবুকে ডাকতে গিয়ে দেখলাম উনি দরজা বন্ধ অবস্থায় ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, আর ওনার পায়ের চেটো পেছনের দিকে বাঁকানো। আমি কোথায় এসে পড়লাম? এ তো জানালার দিকে চোখ পড়তে দেখলাম মাটির তলা থেকে কারা যেন উঠে আসছে আমার দিকে। তাদের গলায় ঠিক একই রকমের সুর। ঘরের মধ্যে কঙ্কাল, বাইরে তাকিয়ে দেখলাম সেই বিমল বাবুর স্ত্রী ওই দলের একদম সামনে। উনিও এগিয়ে আসছেন আমারই দিকে। অন্ধকারে ওই কঙ্কালসার মানুষগুলোর চোখ সাপদের মতন চলছে, চোখে লোলুপ দৃষ্টি। মনে হচ্ছে ওরা যেন অনেক কাল পর কোনো শিকার পেয়েছে। আমার ঠিক ভুল বিশ্বাস অবিশ্বাস সমস্তটা গুলিয়ে যেতে শুরু করেছে। তার মানে বিমল বাবু আমার আরো সামনে এগিয়ে আসছে। ওই কঙ্কালগুলো বিশ্রী বিকট মাংস পচা গন্ধ আরো তীব্র হয়েছে। আর কয়েক হাতের মধ্যেই সেই বিমল বাবু স্ত্রী। কি বিকট তার মুখের চামড়া খসে পড়ছে, জিভটা পুড়ে যাওয়া ঠোঁটের চারপাশে একবার বুলিয়ে নিল সেই ছায়া মূর্তি। চোখে অন্ধকার দেখলাম। আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম আমার গায়ে জ্বর। আমি মাঠের মধ্যে শুয়ে আছি। কিছু আশেপাশের লোক আমায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে এসেছে। ওদের মুখে জানতে পারলাম আমি যেখানে গেছিলাম বিমলবাবু একজন অতীব লোভী মানুষ। এলাকার জমিদার হয়েও ওনার মতো লোভী মানুষ দুটো হয় না। জমির লোভে নিজেরই ভাই অমলকে মেরে নিজের খাটের তলায় পুঁতে রেখেছিল। খবর জানাজানি হলে একদিন বিমলবাবু গ্রামের কাঙাল ভোজের আয়োজন করেন, আর সেই খাবারের মধ্যে ছিল বিশেষ ধরনের বিষ। সেই খাবার খেয়ে রাতারাতি এই গ্রাম শ্মশানপুরী হয়ে ওঠে। মারা যায় একে একে সকলে। তবে ওনার বউ ভালো মানুষ ছিলেন। বরের ওরকম মানসিকতা দেখে নিজে গলায় কলসি বেঁধে জলে ডুবে মারা যায়। আর সেই শোক সামলাতে না পেরে বিমলবাবু নিজে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে ওখানে আর কেউই যায় না। শোনা যায় ওখানে তারপর থেকে কেউ গেলে সে আর বেঁচে ফেরে না। বিমলবাবু স্ত্রীর হাতে নাকি মারা যায়। লোকে বলে উনি নাকি সবাইকেই নিজের স্বামীর মতন লোভী ভেবে ওখানে যাওয়া সবাইকেই মেরে ফেলেন। আমি প্রশ্ন করি, তাহলে ওই গদাই মাতাল আর গোপাল রিক্সা চালক ওরা যে আমাকে... কি বলছেন কি দাদা? সবার প্রথমে ওই খাবার খেয়ে তো ওরা দুজনেই মারা যায়। আর আমাকে বা মাঠে কে নিয়ে এলো? আমি তো জমিদার বাড়িতে। তা তো জানি না। আমার মাথা ঘুরতে লাগলো। ভিড় হালকা হয়ে এলো।
ফোনে সময় দেখে বুঝলাম আর মিনিট খানেকের মধ্যেই ট্রেন আসবে। মাথায় এখনো ঝিম ধরে আছে, কিছুই যেন ঠিক নেই। সশব্দে ট্রেন স্টেশনে ঢুকলো ধুলো উড়িয়ে। ট্রেনে ওঠার সময় কি মনে করে একবার পিছনে তাকালাম, দেখলাম সেই গোপাল রিক্সা চালক কুয়াশার মধ্যে নিজেকে মিশিয়ে দাঁড়িয়ে আমাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। আর বুঝতে বাকি রইল না গত রাতে আমাকে কে ওই এলাকা থেকে বাঁচিয়ে মাঠে এনে ফেলেছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন সুলেখক অর্পণ ভট্টাচার্যের কলমে বিমলের ভিতে। গল্পে সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি খুশি, গদাইয়ের ভূমিকায় তুহিন, গোপালের ভূমিকায় রাহুল, বিমলের ভূমিকায় সৌরভ সাহা, বিমলের স্ত্রী পূজা, লোকজনের চরিত্রে অতনু, কথকের ভূমিকায় দীপ। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আর এমনই বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সপ্তকথার দ্বিতীয় গল্পের আসরকে। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন, শোনাতে থাকুন সপ্তকথার দ্বিতীয় গল্পের আসরকে। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।